বাপ চাচা আর ভাইদের আদরে তো ভণ্ড হয়ে গেছিস, সাহস খুব বেড়ে গেছে, কলিজাটা তো বড় হয়ে গেছে তোর। উষা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে কি এমন করলাম আমি, এসব কেন বলছেন উনি। বিরক্তিমাখা দৃষ্টিতে, আপনি পাগল টাগল হয়ে গেলেন নাকি সাগর ভাই? সাগরের রাগের দৃষ্টি দেখে আর কিছু বলার সাহস পেল না উষা। তোর আমাকে পাগল মনে হচ্ছে? উষা এক পল তাকালো সাগরের দিকে, তারপর আমতামতা করে বলল, না মানে আপনি কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। কলিজা বড় হবে কেন? সাগর উত্তর দিল না, প্রায় 2 মিনিটের মতো তাকিয়েছিল উষার দিকে। উষা হতভম্ব, একবার সে দৃষ্টি দেখে দ্বিতীয়বার আর তাকানোর সাহস করল না। উষার মনে হচ্ছে সাগরের চাহনি দিয়েই তাকে ভস্ম করে দিচ্ছে। সাগর কিছুই বলল না, কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে লাগলো। উষা এখনো হতভম্বের মতো তাকিয়ে আছে। এমন পাগলামোর মানে সে বুঝতে পারল না। কি হলো? আমাকে ধমকি এখন চলে যাচ্ছেন কেন? আমার অপরাধ কি? কি এমন করেছি যে রিফতিহাত ভূঁইয়া সাগর নিজে থেকে আমার সাথে কথা বলতে এসেছে? যে নিজে 5 বছর আগে আমাকে বলেছিল আমার এই মুখ যেন তাকে না দেখায়। উষা তাচ্ছিল্যের স্বরে কথাগুলো বলে। সাগর আবারও ঘুরে দাঁড়ায় উষার সরাসরি, নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখে স্নিগ্ধ মুখখানা। হঠাৎ করে তার চোখ আটকে যায় ঠোঁটের বাঁ পাশের একটু ওপরে ছোট্ট একটা কালো তিল। মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে তিলটা। মনে মনে ভাবে, আগে তো এরকম কোনো তিল ছিল না, এখন তিল আসলো থেকে। উষা যখন বুঝতে পারল সাগরের দৃষ্টি তার ঠোঁটের দিকে দ্রুত, সে তার ডান হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট ঢেকে ফেলে। এভাবে তাকিয়ে আছেন কেন উনি? দৃষ্টিটা কেমন অচেনা ঠেকলো উষার কাছে। তা দেখে সাগর বাঁকা হাসে। হ্যাঁ, খুব কথা ফুটেছে মুখে। আমার সাথে তর্ক করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। তর্ক করার কি আছে? আপনি খামোখা আমাকে কথা শোনালেন, আর কেন শোনালেন সেটা কি আমি জানতে পারি না? নিজে জানিস না কি করেছিস? পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখবো, জাস্ট এতটুকুই বললাম। বলেই আর দাঁড়ালো না সাগর, হাঁটা দিল। তাহলে মিস্টার ইফতিহাত ভূঁইয়া সাগর শুনে রাখুন, এই আরিহা ভূঁইয়া উষা, ও আপনাকে ভয় পায় না। সাগর উষার দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দিল। তা দেখে উষা আরও ভড়কে গেল, ভুরু কুচকে ভাবতে লাগলো, আরে ভাই, আমি কি এমন বলেছি যে এত সুন্দর করে হাসতে হবে? বেটা আমার মতো নিরীহ প্রাণীর মনে আগুন জ্বালিয়েই ছাড়বে। পরিবারের সকলেই ড্রয়িং রুমে, কেউ সোফায়, কেউ ফ্লোরে কার্পেটের ওপরে, কেউ সোফার হাতলে বসে আছে। রাফিদার সাফাত, এই 4টে লাগেজ আমার রুমে রেখে আয়। খবরদার খোলার চেষ্টা করবি না বলে দিলাম। আচ্ছা ভাইয়া, নিয়ে যাচ্ছি। কিন্তু এগুলোতে কি? ধুর বেটা, বুঝোস না ভাইয়ার জিনিসপত্র এগুলোতে। এত বড় আম্মু, রাফিদটা এরকম বেকাল হলো কিভাবে বলো তো? পাশ থেকে মারিয়া জামান বললেন, এমনভাবে বলছিস নিজে যেন চালাকের গোডাউন। আরব বলে, মা তোমার এই ছেলেকে কোত্থেকে তুলে এনেছিলে বলো তো? এত বেশি কথা কেন বলে? সাফাদ একটা ভেঙচি কেটে মুখ বাঁকিয়ে লাগেজ হাতে রাফেদের সাথে সাগরের রুমে চলে যায়। উষা আরিসার সাথে এক কোণায় দাঁড়ানো। আরিসার উত্তেজনা দেখে তার বিরক্ত লাগছে। আজব, সামান্য কয়েকটা জিনিসের জন্য এমন করতে হবে? উষারে, আমার যে কি ভালো লাগছে, ভাইয়ার পছন্দ যে কি সুন্দর। উষা নিশ্চুপ রইল, তার কিছু বলতে ইচ্ছে করলো না। আর সে সাগরের দেওয়া কোনো কিছুই নিবে না। সাগর প্রথমে বাবা, চাচা, ফুপাজি, ভাইদেরকে উপহার দিল। একটা ব্যাগে ছেলেদের জন্য স্মার্ট ঘড়ি, পারফিউম, ওয়ালেট, টি শার্ট দিল। আর বাপ চাচাদের দিল ঘড়ি, পারফিউম, লন্ডনের বাঙালি দোকান থেকে কেনা পাঞ্জাবি। এবার মহিলাদের পালা। আস্তে আস্তে একটু বড় সড়ো ব্যাগই বের করলো। সেখানে ওর মা, চাচি, ফুপু, শামিন, তুবা এবং আরিসার জন্য জিনিসপত্র। ব্যাগগুলো একসাথে থাকার কারণে দেখাই যাচ্ছিল 6টা ব্যাগ আছে। উষাও তা দেখলো, মনে মনে তাচ্ছিলের হাসি দিল। সে তো ভেবেছিল এই লোকের দেওয়া কোনো কিছুই সে নিবে না, কিন্তু নিষ্ঠুর মানবটা তো তার জন্য কিছুই আনলো না। এমন না যে উষা কষ্ট পায়নি, খুব কষ্ট হচ্ছে ওর। একা থাকলে এতক্ষণে কেঁদে কুটে নদী বানিয়ে ফেলতো। বাড়ির সকলেই বিষয়টা লক্ষ্য করলো। একজন আরেকজনের দিকে ভুরু কুচকে চাওয়াচাই করলো। সিজন ভূঁইয়া কিছু বলতে উদ্যত হতে সোহেব খান এবং নাহিদ ভূঁইয়া হাত চেপে ধরে থামিয়ে দিল। চোখে ইশারা করলো ও কি করে আগে সেটা দেখতে। সাগর 2টা ব্যাগ হাতে এগিয়ে গেল মায়ের এবং চাচি আম্মার কাছে। লিপি বেগম তৎক্ষণাৎ বলে ওঠেন, এ কি বাবু, আগে তোর ফুপিকে দে, পরে না হয় আমাদের দিবি। লিপি বেগমের কথায় মারিয়া জামান ও সহমত পোষণ করল।
বলল, কিন্তু খুবই উদ্গ্রীব কণ্ঠে নাবিলা ভূঁইয়া বললেন, না রে বাবা, আগে ভাবিদেরকে দে, পরে আমাকে দিস। উষা ভেংচি কাটল, কি নাটক শুরু করে দিয়েছে, একজনকে আগে দিলেই হয়। সাগর তাই করলো, আগে ফুপি, তারপর নিজের মা আর চাচি আম্মাকে দিল, পরে তুবাকে দিয়ে অবশিষ্ট 2টা ব্যাগ হাতে নিয়ে সামিন আর আরিশাকে দিল। সামিন আরিশা দুজনেই একটু ইতস্তত বোধ করছিল, কারণ উষাকে দেয়নি। ওরা ভেবেছিল হয়তো অন্য লাগেজ থেকে ব্যাগ বের করবে। লিপি বেগম আর মারিয়া জামানো হতাশ হলেন। সিজান ভূঁইয়া নিজের হাতের প্যাকেটটা রেখে দিলেন। সবার মুখে যেমন হাসি হাসি ভাব ছিল, মুহূর্তেই সেটা গায়েব হয়ে গেল। সিজান ভূঁইয়া অসহায় চোখে তাকালো উষার দিকে। উষা তার বড় আব্বুকে চোখে ইশারা করলো, যেন এমন কিছু না করে যাতে উষার আত্মসম্মানে আঘাত লাগে। সাগর সবার অবস্থায় তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। আরাফার কিছুক্ষণ এখানে থাকলে তার মেজাজ হারাবে। টেবিলে হাতের ব্যাগটা রেখে দাঁড়ালো। সাগর হঠাৎ কিছু একটা মনে পড়েছে, এমন ভাব করে বলল, ও হ্যাঁ, উষাকে তো কিছু দেওয়া হলো না, ওয়েট। সবাই একটু হলেও মনে মনে খুশি হলো, যাক এনেছে তো। এখন যদি সত্যি কিছু না আনতো, এখানের কেউই সাগরের দেওয়া গিফট যে নিবে না এটা সাগর জানে। উষার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল, এটা তোর জন্য, তোর সাথে তো আমার কথা হয়নি, তাই তোর পছন্দ অপছন্দ সম্পর্কেও ধারণা নেই। শুধু জানতাম চকলেট তোর পছন্দের। এখানে বিভিন্ন রকমের অনেকগুলো চকলেট আর একটা ঘড়ি আছে। উষা অবাক হলো, কিন্তু মনে শান্তি কাজ করলো না। অফ হোয়াইট কালারের টি শার্ট আর ট্রাউজার পরিহিত সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্বচ্ছ দৃষ্টি, যে দৃষ্টিতে লোকানো আছে হাজারো অভিযোগ, দুঃখ, কষ্ট। বাবু, তাহলে আমাদের জন্য কি এনেছিস? মা, তুমি, ফুপু আর স্বামীনের জন্য বোরখা, শাড়ি, তারপরে আরও মেয়েলি কিছু প্রোডাক্ট এনেছি। আরিসার জন্য গাউন, চকলেট, আর ও বলে দিয়েছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আনতে, এইগুলো এনেছি। লিপি বেগম খুব তিক্ততার সাথে বললেন, তাহলে উষার জন্য আনিসনি কেন? সাগর এক পল চাইল উষার দিকে, যে এখন বড় আম্মুর দিকে তাকিয়ে আছে। খুব শান্ত সে দৃষ্টি। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতাম, তোমাদের বোরখার সাইজ আমার জানা ছিল, কিন্তু উষারটা তো জানতাম না। নেহাল চলে আসার পরে 4-5 মাস আগে আমি আর গালিব দুবাই গিয়েছিলাম ঘুরতে, তখনই কিনে এনেছি। স্বামীন উষাকে ধাক্কা দিয়ে বলল, কি রে বাবু, তোকে কিছু দিচ্ছে, নিচ্ছিস না কেন, নে। উষা একবার তাকালো স্বামীনের দিকে, তারপর আবার সাগরের উদ্গ্রীব নয়নের দিকে তাকায় একবার। সাগর ব্যাগের এক সাইড ধরে উষার দিকে এগিয়ে দিয়েছে। উষার দিকে থাকা ব্যাগের সাইডের ওপরে উষা তার ডান হাত উঠিয়ে ধরে, মুখে খুব সুন্দর মিষ্টি একটা হাসি ফুটিয়ে তোলে। এই হাসিতে যে কোনো ছেলে পাগল হবে শিওর। সাগরও হাসিটা খুব এনজয় করছিল, কিন্তু উষা তার ডান হাত দিয়ে ব্যাগটা সাগরের দিকে ঠেলে দিয়ে বলল, ধন্যবাদ সাগর ভাই, আপনার গিফটটা ভালো ছিল, আমার কথা মনে করে এতটুকু এনেছেন, এতে খুশি হয়েছি। উষা তার মুখের হাসিটা একটু কমিয়ে চোখ দুইটা ছোট ছোট নাক মুখ কুঁচকে ফেলে এবং আহ্লাদি ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঢং করতে করতে বলে, কিন্তু সাগর ভাই, আমি তো চকলেট খাই না। কিছুটা টেনেই বলে কথাটা, একসময় পছন্দ ছিল, এখন আর ভালো লাগে না। আর একটা কথা কি জানেন, আমি না আর যার তার থেকে উপহার নিই না, আমি যাদের আপন তাদের থেকেই নিই। এবার উষা ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু আমি তো আর আপনার আপন কেউ নয়, তাই এটাও রাখতে পারছি না। আবার আমি এসব খাইও না, ঘরে পড়ে থেকে নষ্ট হবে, সবাইকে দিয়ে দিন, সবাই ভাগ করে খেয়ে নিবে। সাগরের রাগ তিরতির করে বেড়ে গেল, এটা তো রীতিমতো তাকে অপমান করা হয়েছে। আগুন চোখে তাকালো উষার দিকে। অন্যদিকে বাড়ির সকলে খুশি হলেন উষার এমন আচরণে। 14 গোষ্ঠী জানে চকলেট উষার কতটা পছন্দ। 4 দিন আগেও তো আলিফের কাছে বায়না ধরেছিল চকলেট এনে দিতে। রাহাতও আসার সময় রেগুলার চকলেট নিয়ে আসে উষার জন্য। সাগর নিজেও জানে নেহাল আসার সময় যে বারবার ফোন করে বলেছিল কোন কোন চকলেট নিবে। নেহালের সাথে সে নিজেও তো গিয়েছিল উষার পছন্দের চকলেট কিনতে, সে নিজেও তো তাই এনেছে। রাফিদার আরাব যেন বেশি খুশি হলো। দুই ভাই সাগরের মুখ একবার পরখ করে হেসে কুটোকুটি হয়ে হাইফাই করলো। আকস্মিক সাগর বলল, খাবি কি করে? ভালো জিনিস তোর পেটে হজম হবে নাকি? ভালো জিনিস খেয়ে অভ্যাস নেই তো। পেছন থেকে সাগরের কাঁধে হাত রেখে রাফিদ বলল, আমার ভাবি বোন তোমার ওই 50 টাকার চকলেট খায় না, তার বাজেট আরও বেশি। সাগরকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। ঝাড়া দিয়ে ফেলে দেয় নিজের ভাইয়ের হাত। রাগে কিরমির করতে করতে মাহিদকে কোলে নিয়ে জায়গা ত্যাগ করে। বিকেলে নাবিলা ভূঁইয়া আর সোহেব খান ওনাদের পরিবার নিয়ে চলে গেছেন।
কাজের চাপ বেশি, আবার আরিসারও এক্সাম। তুবার শরীর ভালো না, নাইলাও অনেক জ্বালায়। এমন ছোট বাবু নিয়ে থাকা যায় নাকি? এখন ভূঁইয়া বাড়িতে আছে শুধু বাড়ির মানুষগুলো। রাতের খাবার খেতে বসেছে সকলে, শুধুমাত্র উষা ছাড়া। ছোট চাচ্চু, আমার আর উষা রেজিস্ট্রিটা কবে ফেললে ভালো হতো। আমি এত সময় নিয়ে দেশে আসিনি। লিপি বেগম আরাফের প্লেটে ভাত দিচ্ছিলেন। সাগরের কথা শুনে হাতটা থেমে যায়। নাহিদ ভূঁইয়ার চোখ মুখও চকচক করে উঠল। বিয়েটার প্রমাণ নেই তাদের কাছে, আইনত ওরা স্বামী স্ত্রী, এটার প্রমাণ দরকার। পরক্ষণে আবার ভাবলেন, সত্যি ডিভোর্স দিয়ে দিবে নাকি? বুকটা মোচড় দিয়ে উঠল নাহিদ ভূঁইয়ার। সিজান ভূঁইয়া যেন ছোট ভাইয়ের অবস্থা বুঝতে পারল। সিজান ভূঁইয়া গম্ভীর এবং রাগী স্বরে বললেন, তোমাকে না বারণ করেছিলাম এখন এসব কথা না বলতে? আগে মেয়েটার এক্সাম শেষ হোক, আর তুমিও কিভাবে দেশ ছাড়ো সেটাও আমি দেখব। সাগর ভাবলেশীনভাবে তাকালো নিজের বাবার দিকে, গাছাড়া ভাব নিয়ে বলল, উত্তেজিত হচ্ছ কেন আব্বু? আমি তো আর ডিভোর্সের কথা তুলিনি। তুমি তো আমাকে ডিভোর্সের কথা তুলতে বারণ করেছিলে, রেজিস্ট্রির কথা তো বারণ করনি। সামিনা আপুর রুম থেকে বের হয়ে নিজের রুমে যাচ্ছিলাম। সাগর ভাইয়ের রুমের দরজা খোলা দেখে খুব ইচ্ছে করলো রুমে যেতে। যেই ভাবা সেই কাজ। দরজাটা একটু ফাঁকা করে নিজের মাথাটা আগে ভেতরে নিলাম। পুরো রুম জুড়ে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই রুমে। কি সুন্দর পরিপাটি রুম। সাগর ভাই লন্ডন থাকতে আমি রেগুলার রুমটা পরিষ্কার করতাম। সাগর ভাই আসার দিন সকালেও আমি পরিষ্কার করে দিয়েছিলাম। এখন আর খাটাস লোকটার জন্য রুমটায় আসতে পারি না। আস্তে করে রুমে ঢুকে গেলাম, দরজাটাও হালকা ভিড়িয়ে দিলাম। রুমে ঢুকতেই অনুভব করতে পারলাম পুরুষালী শরীরের এবং পারফিউমের তীব্র গন্ধ। বেডসাইড টেবিলের ওপরে সাগর ভাইয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নিলাম পাওয়ার বাটন অন করতে। দেখলাম সি গ্রিন কালারের একটা শার্ট এবং নেভি ব্লু কালারের প্যান্ট পরিহিত একটা হাফ ছবি, হাতা কনুই পর্যন্ত গোটানো, চোখে সানগ্লাস, দুই হাত পকেটে, তাকিয়ে আছে অন্যদিকে। ঠোঁটে মুচকি হাসি, লম্বাটে মুখের অবয়ব, চোখের ওপরে কালো মোটা ভুরু, উচ্চতায় 6 ফুট। রেগুলার জিম করে বানিয়েছে এমন বডি। উফ, মানুষটাকে দেখলেই আমি ঘরে চলে যাই। আমাকে মুগ্ধ করার আর কোনো ওয়ে বাকি রাখে নাই। উষা নিজের এক গালে হাত দিয়ে বলতে লাগলো, ইস ভাই, নিজের সর্বনাশ দেখতে এই রুমে এসেছিলাম। এত হট কেন আপনি? দেখলেই কেমন নেশা লেগে যায়, চোখ দুটোও নির্লজ্জ হয়ে যায়। হঠাৎ করেই ওয়াশরুমের পানির শব্দ পেলাম। আয় হায়, সাগর ভাই ওয়াশরুমে! কোনো মতে মোবাইলটা বিছানায় রেখে দৌড় দিলাম। এই ব্যক্তির সামনে পড়লে রক্ষে নেই আমার। সকালে উঠে নামাজ শেষ করে পড়তে বসবো। আজকে এক্সাম আছে, পড়তে হবে। আজকেই প্রি টেস্ট শেষ। পড়ার টেবিলের দিকে আগাতে দেখতে পেলাম 3টা প্যাকেট। একটা প্যাকেট দেখে চিনতে আমার ভুল হয়নি কে দিয়েছে। একটা চিরকুট ও আছে সাথে। হাত বাড়িয়ে প্যাকেটের ওপর থেকে চিরকুটটা হাতে নিলাম। তোর সাথে আমার যোগাযোগ ছিল না, আর পরিবারের সামনে তোকে এসব দিতেও আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই দিইনি। এগুলো তোর জন্য। উষার বুকের ধুকপুকানি বেড়ে গেল, কেমন হাঁসফাঁস লাগছে তার। চিরকুটটা হাতে নিয়ে আগে পানি খাওয়ার জন্য ওয়াটার পটটা হাতে নেয়। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। উষা আস্তে করে ব্যাগগুলো হাতে নিয়ে খুলে ফেলল। একটাতে কয়েকটা চকলেট, ঘড়ি, লিপস্টিক অন্যান্য এবং একটাতে বোরখা শাড়ি, আর একটাতে ল্যাভেন্ডার কালারের গাউন। সোনালি পাড়ের খয়েরি শাড়িটা উষার খুব পছন্দ হলো। গাউনটা না খুলে যতটুকু দেখতে পেল তাতেই বুঝলো গাউনটাও মারাত্মক সুন্দর, বোরখাটাও খুব সুন্দর। উষার চোখ ঝাপসা। ভালোবাসার মানুষটি স্বামী হওয়ার পরে তার থেকে পাওয়া প্রথম উপহার। ঝটপট কয়েকটা ছবি তুলে নিল সব জিনিসের, তারপর আবারও ব্যাগে রেখে দিল। গোলাপি রঙের একটা কাগজ নিয়ে তাতে নীল কলম দিয়ে লিখলো কিছু একটা। আজকে তো তোমার এক্সাম শেষ। জি আব্বু, আজকে শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? নাহিদ ভূঁইয়া মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি গাজীপুরে। আর তোমার বড় আব্বু যাবে সিলেটে, ব্যবসার কাজে যাবে। তাই তো? তোমার এক্সাম শেষ হোক, তোমার ইচ্ছে পূরণ করবো ইনশাল্লাহ। পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাবো, যদি চাও দেশের বাহিরেও যেতে পারবে। মুহূর্তে উষার চোখ মুখ খুশিতে চকচক করে উঠল। বাবাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমার খুব শখ, আমি তোমার সাথে পুরো বাংলাদেশটা ঘুরে দেখব। শোনো, আমি এক গাড়ি নিয়ে যাচ্ছি, তোমার বড় আব্বু একটা নিয়ে যাচ্ছে, বাড়িতে আছে একটা। সাগর অফিসে যাওয়ার পথে তোমাকে ড্রপ করে দিয়ে যাবে।
ভাইজান বলে যাবে সাগরকে, রাফিদরা সবাই তাদের বাইক দিয়ে যাবে। আর হ্যাঁ, সাগরের সাথে বেয়াদবি করবে না। উষা ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, ওনার কথা বলা বন্ধ করো। নাহিদ ভূঁইয়া মেয়ের হাতে কিছু টাকা গুজে দিলেন, আমার অবর্তমানে কিছু লাগলে কিনে নিবে, আর না হলে আমাকে বলো, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এমনিতেও তোমার অ্যাকাউন্টে মাসের প্রথমেই আমি এবং ভাইজান টাকা পাঠিয়েছি, তোমার চাচুও দিয়েছে, লাগলে কিনে নেবে, কিন্তু ভাইদের কাছে চাইবে না বলে দিলাম। আরাপ তো আর 1.5 বছর গেলে তারপর ব্যবসায় জয়েন করতে পারবে, ও তো বেকারই এখন। উষা টাকা গুনে দেখলো, তারপর বলল, আর 2000 দাও, আজকে ট্রিট দেব প্রিয়তাকে। আমাদের এক্সাম শেষ না? নাহিদ ভূঁইয়া বিনা বাক্যে দিয়ে দিলেন। উষা কলেজের সামনে আসতেই নেমে পড়ল, বাবাকে বিদায় জানিয়ে কলেজের গেটের দিকে অগ্রসর হলো। বিকেল 5টা, সাগর সবে মাত্র রুমে ঢুকলো। আজকে গালিব আর নেহালকে সাথে নিয়ে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। সেই সকালে বেরিয়েছে, আশেপাশে ঘুরেছে অনেক। জ্যাম না থাকায় সময় কম লেগেছে। হাত ঘড়ি, ওয়ালেট, সানগ্লাস, মোবাইল সব রাখলো বেডসাইড টেবিলের ওপরে। পরনের হালকা নীল রঙা শার্টটা খুলে রাখলো হ্যাঙ্গারে। ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। বেলকনিতে তোয়ালি রেখে রুমে প্রবেশ করতে চোখ যায় টেবিলের ওপরে। উষাকে দেওয়া উপহারের ব্যাগগুলো রাখা আছে। সাগর ভুরু কুঁচকে তাকালো ব্যাগগুলোর দিকে। সে তো রাতে এসব উষার রুমে দিয়ে এসেছিল, তাহলে এখানে কিভাবে আসলো? হঠাৎই হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সাগর। চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের শিরাগুলো ভেসে উঠেছে। রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, আগে তো মৌমাছির মতো সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করতো, আর এখন আমাকে ভাব দেখাচ্ছে। কি ভেবেছে আমি ওর হাত পায়ে ধরবো? আমাকে ইগনোর করলে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাব? নেভার, নেভার মিসেস সাগর। এই সাগরের ভদ্র বেশটা তুমি দেখেছো সুইট বি, আমাকে খ্যাপানোর ফল মোটেও ভালো হবে না। ব্যাগের ওপরে চিরকুট দেখে ভুরু কোচকালো। সাগর বাঁকা হেসে বলল, গেম খেলছো আমার সাথে? চিরকুটটা হাতে নিয়ে নিল। উপহারগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি জিনিস অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড ছিল, আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি চকলেট খাই না, এবং আমার বোরখা শাড়িও অনেক আছে। বিয়ের পর থেকে আমার স্বামী আমার খোঁজ না নিলেও আমার পরিবার আমাকে ফেলে দেয়নি। যেদিন ভালোবেসে কাছে টেনে নেবেন সেই দিনই আপনার দেওয়া জিনিস আমি গ্রহণ করব। সাগর মুষ্টিবদ্ধ করে রাখা হাতটা দিয়ে দেওয়ালে খুব জোরে পাঁচ করলো। এসব নাটক আমার একদম পছন্দ না, আর না আমি কোনোদিন তোকে ভালোবেসে কাছে টেনে নিব। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাক, খুব সাহস হয়েছে। আজকে তোর কলিজাটাই মেপে দেখবো আমি। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সকলে। ছোটবেলায় কে কি করেছে, কে কেমন দুষ্ট ছিল, এসব নিয়েই কথা বলছে সবাই। সাদাপের প্যানপ্যানানি আর সহ্য করতে না পেরে আরাফ বলল, জানিস ছোট সময় সাদাপ কি করেছে? সবাই উৎসুক নয়নে তাকালো আরাফের দিকে। নেহাল আর সাগর বেশ বুঝতে পেরেছে কোন কথাটা বলবে। আরিশা অবশ্য জানে না, কিন্তু সাদাপ জানে, আর এই জন্যই এই কথাটা আরিশার সামনে বলতে দেয় না। ডাইনিটা তার অন্তর জ্বালিয়ে খাবে তাহলে। আরাপ এই জিনিসটার ফায়দা নেয়। এটা নিয়ে কতবার যে ব্ল্যাকমেল করেছে সাদাবকে। সাদাব হুমড়ি খেয়ে পড়ল ভাইয়ের ওপরে। কানে কানে ফিস ফিস করে বলল, বিশ্বাস কর ভাই, তানহার সাথে তোর অল সেটিং আমি করিয়ে দিব। তুই শুধু এই ডাইনিটার সামনে এসব বলিস না। আরিসা গুতা দিল সাদাবকে। ছাড় ভাইকে। ভাইয়া তুমি বলো কি করেছে ও? সাদাপের মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। নিচে বসে ভাইয়ার 2 পা জড়িয়ে ধরল। বিনয়ের সহিত বলল, প্লিজ ভাইয়া, প্লিজ বলো না, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ ভাইয়া। সাগর আরাপকে চোখে ইশারা করলো যেন না বলে। আরিশা এমনিতে সাদাপের জীবন তামা তামা বানিয়ে দেয়, আবার যদি এটা জানতে পারে ছেলেটার জীবন অকালে শেষ। আরিশা বুঝলো কিছু একটা তো হয়েছে, যায়েরা কেউ বলতে চাইছে না। আর সিরিয়াস না হলে তো সাদাপ এভাবে পায়ে ধরতো না। সাদাপের পিঠে ধুম করে একটা কিল দিয়ে বলল, তুই সর সাদাপ, আমি শুনবো তুই কি করেছিস। আরাপ হাসতে হাসতে বলল, জানিস আরিশা, ছোট সময় সাদাপ তোর। আর কিছু বলার আগেই সাদাপ আরাপের মুখ চেপে ধরল। প্লিজ ভাই প্লিজ, তুই আমার মায়ের পেটের ভাই, তুই আমার সাথে এই বেইমানি করতে পারিস না। দোহাই লাগে ভাই, চুপ কর। আরিশার মনে এবার আরও সন্দেহ জাগলো, কি এমন করেছে যে সাদাপ এমন করছে। আরিশা উঠে এসে সাদাপকে সুড়সুড়ি দিতে লাগলো।
লাগলো। সাদাপের হাত আলগা হতেই আরাপ বলল, আমরা সকলে মিলে নানু বাড়ি গিয়েছিলাম। তখন তোর আর সাদাপের বয়স 4 বছর। সাদাপ আবারও আরাপের মুখ চেপে ধরলো। এদিকে নেহাল আর সাগরের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। ওদের হামধুম শুনে লিপি বেগম আর মারিয়া জামান বের হলো কিচেন থেকে। কি রে আরাপ, ছেলেটার সাথে এমন করছিস কেন? দেখো না বড় আম্মু, আরাপ ভাইয়া আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। আরিসার সামনে এসব কি বলছে? ওকে প্লিজ চুপ করতে বলো। মারিয়া জামান গিয়ে আস্তে করে আরাফের পিঠে চড় লাগালেন। কি রে, কি হয়েছে, কি বলতে চাইছিস? পাশ থেকে আরিসা বলে, দেখো না মামিমা, ছোটবেলায় নাকি সাদাপ আমার কি করেছে। এতটুকু বলার পর থেকে আর কিছু বলতে দিচ্ছে না ওই ভাইয়াকে। এবার লিপি বেগম এবং মারিয়া জামানও উৎসুক হলেন। ছোটবেলার কাহিনী শুনতে কার না ভালো লাগে। নিজেই গিয়ে ছেলেকে আরাপের থেকে দূরে সরিয়ে আনলেন। নেহালকে সাথে নিয়ে জোরে চেপে ধরল সাদাবকে। তারপর বড় ছেলের উদ্দেশ্যে বললেন, এবার বল কি করেছে ও? আমরাও শুনতে চাই, বল বল। আরাপ এবার খুশি হলো। সাদাপের দিকে তাকিয়ে বলল, তুই তো দিন দিন রসাতলে যাচ্ছিস, আমার পেছনে লেগে থাকিস, এবার তোর পেস্টিজ হাওয়া। আম্মু, আমরা একবার গ্রামে নানু বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ, একবার না কয়েকবারই গিয়েছি। পরে আরে সবাই মিলে গিয়েছিলাম, তখন ওদের বয়স 4 বছর। তো একদিন এতটুকু বলে তাকালো সাদাপের দিকে, যে রীতিমতো যুদ্ধ করছে নেহালার মায়ের সাথে। মারিয়া জামান মুখ চেপে রেখেছেন। সাদাপ শুধু শব্দ করছে। আরাপ দাঁত কেলিয়ে হাসলো। তারপরে সেখানে আরিসা খেলতে খেলতে আম গাছের নিচেই হাগু করে দেয় বলেই হাসলো এক দফা সকলে। আরিসা মুখ বাঁকালো, এটা প্রকৃতির জিনিস, এটা সবাই করে। লিপি বেগম এবার তাড়া দিয়ে বললেন, পরে কি হয়েছে? বড় আম্মু, সেখানে ছিলাম আমি, সাগর ভাইয়া, নেহাল ভাইয়া, আলিফ ভাইয়া আর উষার মা। হলুদ হলুদ দেখে সাদাপ কোত্থেকে দৌড়ে এসে খাবলে নিয়ে হাতে নিয়ে মুখে দিয়ে দেয়। আমরা ধরতে ধরতে ও এক কাজ করে ফেলে। পরে উষার মাই ওকে পরিষ্কার করিয়ে দেয়। এবার সবাই উচ্চস্বরে হেসে উঠল। সাদাপের চোখে পানি। এই বজ্জাত মেয়েটা এবার আমার কলিজা চিবিয়ে খাবে। আরিসা হাসতে হাসতে বলল, দেখলি সাধু, স্কুলের স্যাররা সবসময় তোকে বলতো আমার পা ধোয়া পানি আর পটি খেতে। স্যার তো আর জানে না তুই যে ছোট থেকে এইসব খাস। সাদাব রাগে কিড়মির করতে করতে আগালো আরাফের দিকে। বাকিরা সবাই এখনো হাসছে। উষা সবে মাত্র ড্রয়িং রুমে পা রাখলো। এত জোরে জোরে হাসার কারণ সে বুঝতে পারল না। সবার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করছে সে।